প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি গল্প, নাম খুনে পিশাচ। শুরু করছি দ্বিতীয় অংশ। আরও 2 ঘন্টা পর সড়কের সবচেয়ে উঁচু খাড়া খাড়াইটার উপর উঠে 40-50 ফুট নিচে ঢালের শেষে টেকনাফ শহরের বৈদ্যুতিক বাতির দেখা পেল রানা। রাত নেমেছে বলে রাস্তাঘাট ফাঁকা হয়ে এসেছে শহরের। সাদা রং করা 3 তলা নাভ হোটেলে পৌঁছতে 10 মিনিটও লাগলো না ওর। হোটেলের লবিতে বরাবরের মতোই টিভি চলছে। সোফা, চেয়ার ও টুলে বসে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখছে অনেকে। তাদের কেউ কেউ তাকালো নবাগত যুবকের দিকে, বুঝে নিল আরও একজন ট্যুরিস্ট এসেছে। তারপর আবার মনোযোগ ফেরালো খেলায়। কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো রানা। কুচকানো শার্ট, লুঙ্গি ও নোংরা টুপি পরা দাড়িওয়ালা ম্যানেজারকে চোখ তুলে পান খাওয়া খয়েরি দাঁতগুলো বের করতে দেখে বলল, 3 দিনের জন্যে একটা রুম বুক করা হয়েছে আমার নামে। আমি মাসুদ রানা। ঘন ঘন মাথা ঝাঁকালো ম্যানেজার। রেজিস্টার এগিয়ে দিয়ে দেখালো কোথায় রানাকে সই করতে হবে। সই করা হয়ে যেতেই পিছনের বোর্ড থেকে রুমের চাবিটা কাউন্টারের উপর রেখে মিশ্র আঞ্চলিক টানে বলল, রুম নাম্বার 221। খানা কি রুমে ফাড়াই দেবো? দুটি বাক্যে রানা বুঝে নিল এ লোক নোয়াখালীর, তবে বহু বছর আগে আছে এই অঞ্চলে। এখন কথা বলছে চট্টখালির ভাষায়। না, রেস্টুরেন্টে খেয়ে নেব। বেয়ারা সাহায্য করতে এগিয়ে আসছে দেখে কাউন্টারে ঠেস দিয়ে রাখা রাইফেলের কেসটা তাড়াতাড়ি হাতে তুলে নিল রানা। ও পা বাড়াতে ম্যানেজারের চোখ গেল লম্বাটে কালো বাক্সটার দিকে। কৌতূহলের ছাপ পড়ল তার চেহারায়। জিজ্ঞেস করলো, ওই ডাত কি ভাই? ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো রানা। অস্ত্র। অস্ত্র? ম্যানেজারের বিস্মিত কণ্ঠস্বর শুনে উপস্থিত সবাই ফিরে তাকালো এদিকে। অস্ত্র কি জন্য? খবরটা ছড়িয়ে পড়লে অসুবিধা নেই, তাই মৃদু হেসে বলল রানা, হাতি, পাগলা হাতি মারার জন্যে। বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে এমনভাবে তুলে ধরল যাতে কামরার সবাই দেখতে পায়। সরকারি পারমিট। আমি এসেছি পাগলা হাতি শিকার করতে। অবাক চোখে দেখলো ওকে সবাই। এই তো মেনো এই তো মনো কইছিলাম সন্ত্রাসী নি। স্বস্তি নিঃশ্বাস ছেড়ে হাসলো ম্যানেজার। ভালো ভালো। হাতি খান মানুষ মারি তরা সৃষ্টি করি লাইছে। খামের খাম ওইসব ওইগারে মারি লাইলে। সে চেষ্টাই করব বলে সিঁড়ির দিকে রওনা হয়ে গেল রানা। ওই দিক থেকে আবার টিভির দিকে চলে গেল দর্শকদের দৃষ্টি। চিৎকার শুনে বোঝা গেল ছক্কা মেরেছে বাংলাদেশি ব্যাটসম্যান। অ্যাটাচ বাথরুম সহ ডাবল বেড। ঘরটা মাঝারি আকারের, তবে সাজানো গোছানো। বিদেশি ট্যুরিস্টদের কথা মনে রেখে তৈরি। শাওয়ার ছেড়ে পরিষ্কার হয়ে আধ ঘন্টা পর নিচের রেস্টুরেন্টে নেমে এলো রানা। মেনু দেখে মুরগির মাংস, সবজি, ডাল ও ভাতের অর্ডার দিল। ঝালের কারণে খাওয়া গেল না। 1 গ্লাস খাবারের সঙ্গে আধ গ্লাস করে পানি গিলে কোনো মতে সিগিভাগ খাবার পেটে চালান দিয়ে উঠে পড়ল রানা। বিল মিটিয়ে আবার নিজের ঘরে ফিরল। হাত ঘড়িতে অ্যালার্ম দিয়ে শটান শুয়ে পড়ল বিছানায়। চোখ বুঝল ঘড়িতে বাজে 10টা। রাত ঠিক 12টার সময় রওনা হবে স্থির করেছ। 2 ঘন্টা বিশ্রাম নিলে তরতাজা হয়ে উঠতে পারবে। ঘুমিয়ে পড়ল রানা 2 মিনিটের মধ্যে। 12টা বাজবার ঠিক 5 মিনিট আগে লবিতে নেমে ম্যানেজারকে দেখল না ও। লবি ফাঁকা হয়ে গেছে, টিভি বন্ধ। ম্যানেজারের চেয়ারের পাশে একটা টুলে বসে ঝিমোচ্ছে কম বয়সী এক বয়। পিঠে হ্যাভারস্যাক, কাঁধে রাইফেল নিয়ে ওকে নামতে দেখে ধর্মর করে সোজা হয়ে বসে ড্যাব ড্যাব করে তাকালো সে। ম্যানেজার সাহেবকে বলো আমি হাতি শিকারে বেরিয়ে গেছি। তাকে বলল রানা। আমার গাড়িটা থাকলো, যদি এদিক দিয়ে না ফিরি তাহলে 2-1 দিনের মধ্যে তুহিন নামে এক ভদ্রলোক এসে নিয়ে যাবেন ওটা। জি স্যার। বয়ের হাতে রুমের চাবিটা দিয়ে লবি থেকে বেরিয়ে আঙিনা পার হয়ে অন্ধকার রাস্তায় চলে এলো রানা। রওনা হয়ে গেল নাফ নদীর সমান্তরাল একটা সরু রাস্তা ধরে। রাস্তার ওপার থেকে দাঁত খিচিয়ে ঘেউ ঘেউ করে হুমকি দিল একটা নেড়ি কুত্তা। তবে প্রতিপক্ষের আচরণে ভয়ের চিহ্ন নেই দেখে উৎসাহ হারাতে দেরি করল না।
অস্ত্রসহ রানাকে হনহন করে হাঁটতে দেখে বিডিআরের টহলদার জওয়ানরা থামালো একবার মাঝপথে। শিকারের পারমিট আর অস্ত্রের লাইসেন্স দেখিয়ে ডিউটি অফিসারের হাত থেকে ছাড়া পেল। হাঁটার গতি বাড়ালো আরও। বাতাসে সাগরের লোনা গন্ধ। দূরে কোথাও রেডিওতে বাজছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিতে মিয়া কি টরি। আধার রাত, নির্মেঘ আকাশে হাজারো লাল নীল হলুদ নক্ষত্র জ্বলজ্বল করছে। কালো মখমলের মসৃণ চাদোয়ার বুকে আবসা আলো ছড়াচ্ছে। বাতাসে ভাসছে গম্ভীর মোটা আর বাঁশির জাদু। শহর থেকে বেশ অনেকটা দূরে সরে এসে বাঁক নিয়ে পৌঁছে গেল রানা নাফের তীরে। অনেকগুলো চারদিক খোলা সাফরা ঘর দেখা গেল ওখানে। সম্ভবত সপ্তাহের বিশেষ কোনো দিন হাট বসে। এখন জনশূন্য, নিঝুম। এখানে নিঝুম। পাড়ে বাড়ি খেয়ে মৃদু ছলাচ্ছল আওয়াজ করছে নাফের পানি। দূর থেকে শোনা যাচ্ছে সাগরের গা ছমছম করা শোষ গর্জন। সাগর থেকে নাফের উজানে এগিয়ে আসছে উজ্জ্বল একটা চোখ ধাঁধানো বাতি, নেভির পেট্রোল বোট। বেশ কয়েকটা জেলে নৌকা বাঁধা আছে ঘাটে। সইওয়ালা নৌকাই বেশি। ওগুলোর একটাতেও কুপির আলো জ্বলছে না। কেউ যদি সইয়ের ভিতরে থেকেও থাকে এতক্ষণে ঘুমে বিভোর। সিগারেট ধরিয়ে চারপাশে নজর বোলালো রানা। ঘাটে পাহারাদার নেই, বোধহয় ঘুমিয়ে হালাল করছে বেতনের টাকা। নৌকাগুলোর পাশ দিয়ে নদীর তীর ধরে কিছু দূর হেঁটে ঢেউয়ের দোলায় দোদুল্যমান ছোট্ট একটা ডিঙি পছন্দ হলো ওর। চোরের মতো আশপাশ দেখে নিয়ে ডিঙিতে উঠে পড়ল রানা। সিগারেট ফেলে দিয়ে কাঁধের বোঝা নামিয়ে বইটা খুঁজতে গিয়ে ওর ধারণা হলো নৌকা চোর বোধহয় আরও আছে এদিকে। পাটাতনের নিচেও বইটা নেই। ডিঙির মালিক বাড়ি নিয়ে গেছে তার বইটা। একটু পর ঘাটের কাছে বাঁধা ছইওয়ালা একটা পেটমোটা নিঃসঙ্গ নৌকা তার দুটো বৈঠার একটাকে হারালো চিরতরে। ডিঙি নৌকার হুঁশিয়ার মালিক হারালো তার ডিঙি। সাশ্রয় জেলে এক চোখো দানবের মতো পাশ কাটালো নেভির পেট্রোল বোট। আরও কিছুক্ষণ অপেক্ষার পর বৈঠা বেয়ে রওনা হয়ে গেল রানা উত্তর পূব দিকে। চৌতকে ঠেলে নিয়ে যেতে চাইল দক্ষিণে সাগরের দিকে, তবে রুখতে পারল না নৌকার অগ্রগতি। একটু একটু করে কাছে চলে এলো মায়ানমারের পাহাড়ি উপকূল। কিছুক্ষণ পর ঝাঁকি খেল ডিঙি। ঘস আওয়াজ করে তলা ঠেকে গেল বালিতে। হ্যাবারস্যাক ও রাইফেল তুলে নিয়ে নদীর তীরে নামলো রানা। আজ করলো অনেকখানি সরে গেছে। চোতের টানে টিলা টক্করের মাঝ দিয়ে ওকে যেতে হবে উত্তর পূবে। ওদিকেই কোথাও থুরং গ্রাম। গলুই ধরে ডিঙিটাকে জোরে একটা ঠেলা দিল রানা মাঝ নদীর দিকে, যেন ফেরত পাঠাতে চায় ওটা মালিকের কাছে। আসলে ওটাকে ভাসিয়ে দিয়ে ও কোথায় নেমেছে তার প্রমাণ নিশ্চিহ্ন করলো। হেলে দুলে চলল নৌকা সাগরের দিকে। তীরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল রানা। এটা নদী পারাপারের জায়গা নয় বলে মায়ানমারের সীমান্তরক্ষীদের এদিকে থাকার কোনো কারণ নেই। তবুও ওর কান খাড়া, ঝিঝি ডাকছে জোরে সোরে। বালির তলে পানির চাপড়ের মৃদু শব্দ। পাসপোর্ট ভিসা ছাড়াই একটা বাদুড় উড়ে গেল নাফের উপর দিয়ে বাংলাদেশের দিকে। বিশ্রাম নিয়ে অপ্রশস্ত সৈকত পেরিয়ে আগাছা ভরা টিলা বেয়ে উঠতে শুরু করলো রানা। মেজর জেনারেল রাহাত খানের আঁকা মানচিত্র অনুযায়ী ওর গন্তব্য 10 কি 11 মাইলের মতো বড়জোর। চোরাকারবারিদের ব্যবহৃত পথটা পাবার পর থুরং গ্রামে পৌঁছে যেতে হবে শেষ রাতের আগেই। টিলার মাথায় উঠে কম্পাস দেখে দিক ঠিক করে নিয়ে দৌড়াতে শুরু করলো রানা মাঝারি গতিতে। রাত 1:15টার দিকে পৌঁছে গেল ও নির্দিষ্ট ল্যান্ডমার্ক এর কাছে। রক্ত বৃক্ষ শূন্য উঁচু পাহাড়ের কোল জুড়ে বসে আছে বিশাল বৌদ্ধ মন্দিরটা। বেশ দূর থেকেও দেখা যায়। পর মন্দিরে বুদ্ধের আরাধনা করবার মতো কেউ এখন আর নেই বোধ হয়। মন্দিরের গায়ে জন্মেছে কয়েকটা বটগাছ। ওগুলোর বয়সও নেহাত কম নয়। জটা পাকানো দাড়ির মতো ঝুড়ি ছেড়ে দিয়ে থম মেরে আছে, যেন ছড়াচ্ছে অশুভ কোনো বার্তা। মন্দিরের পায়ের কাছ দিয়ে গর্জন, চাপালিশ আর বয়রা গাছের ঘন জঙ্গলের বুক চিরে এঁকে বেঁকে পূবে চলে গেছে চোরাকারবারিদের ব্যবহৃত সেই মেঠো পথ। বারবার উঁচু নিচু হয়েছে ছোটখাটো টিলার কারণে। 3 মাইল
ওই নির্জন পথেই থাকলো রানা। পাহাড়ি গাছগুলোর পাতার তৈরি ঘন আচ্ছাদনের ফাঁক দিয়ে নামলো কৃষ্ণপক্ষের আধখানা চাঁদের মায়াভরা রূপালি আলো। মেলান করে দিল নক্ষত্রগুলোকে। সুবিধা হলো পথ চলতে। হাতঘড়ির লিওমিনাস লিওমিনাস ডায়াল দেখল রানা, 2:45। পিছিয়ে পড়েনি ও। আরও আধ মাইল যাবার পর চওড়া হলো জংলা পথ। 1.5 মাইল হাঁটার পর পথের এই অংশে লোক চলাচল আছে বলে মনে হলো ওর। ছাটা হয়েছে পথের দুধারে আগ্রাসী ঝোপঝাড়ের ডালপালা। একটা বাঘ ঘুরে দেখতে পেল বাঁশ ও কাঠের তৈরি ছোট ছোট কুটির। কুকুর থাকতে পারে গ্রামে, তেরে এলে খুন করতে হবে ওগুলোকে। আওয়াজে ঘুম ভেঙে জড়ো হয়ে যেতে পারে লোকজন। নিঝুম রাতের ঘুমন্ত গ্রাম দূর দিয়ে পাশ কাটিয়ে আবার সরু আঁকাবাঁকা পথে উঠল রানা। কম্পাস রিডিং দেখল, ঠিক পথেই আছে। জঙ্গলের মাঝ দিয়ে উত্তর পূব দিকে গেছে ও উঁচু নিচু রাস্তা। গতি বাড়ালো চলার। 3:45 দিকে লক্ষ্য করলো পাতলা হয়ে আসছে জঙ্গল। প্রথমে ওর মনে হলো প্রচুর বাঁশ ও কলাগাছ জন্মেছে এদিকটায়। তারপর এখানে ওখানে ফসলের মাঠ ও বাড়িঘর চোখে পড়তেই বুঝতে পারল চলে এসেছে ও থুরং গ্রামের কাছে। পথ ছেড়ে সরে গিয়ে বর্ধিষ্ণু গ্রামটা ঘুরে জঙ্গলের ভিতর দিয়ে এগুলো রানা। লক্ষ্য রাখলো রোহিঙ্গা বসতিটার দিকে। তুরং গ্রামের বাড়িগুলো একটা থেকে অন্যটা খুব দূরে নয়, কিন্তু ডান দিকের চৌকে একটা বড় মাঠের একপাশে কুটিরের সংখ্যা অনেক বেশি মনে হলো ওর। কুটিরগুলো অপেক্ষাকৃত নতুনও। 2-4টে তাঁবুও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। ওগুলোই বুঝিয়ে দিল আসলে মাওলানা আব্দুল হান্নানের অনুসারী জঙ্গিদের আস্তানায় পৌঁছে গেছে ও। পাহারাদার আছে জঙ্গিদের ক্যাম্পের সীমানার বাইরে, জঙ্গলের কিনারায়। তাদের একজনকে দক্ষিণমুখী হয়ে হাঁটু ভাঁজ করে বসে গাছের গোড়ায় পানি ছিটাতে দেখল। লোকটার সিগারেটের আগুন উজ্জ্বল হচ্ছে থেকে থেকে। কাজ সেরে সিগারেট ছুঁড়ে ফেলল সে। রাইফেলটা নেড়েচেড়ে কাঁধে ঠিকমতো ঝুলিয়ে নিয়ে টহল শুরু করলো মাঠের প্রান্ত ধরে। নিশ্চিন্তে জঙ্গলের মাঝ দিয়ে পূব দিক লক্ষ্য করে পা বাড়ালো রানা। 50 ফুট যাওয়ার আগেই ওর গায়ে ঠান্ডা পরশ বুলিয়ে বয়ে গেল এক ঝলক তাজা হাওয়া। একটু পরে রক্ত হিম করা গর্জন ছাড়ল কয়েকটা কুকুর। উঁচু গলায় সঙ্গীকে কি যেন বলল প্রহরীদের একজন। কথাগুলো বুঝতে পারল না ও। খাঁচা খুলে দে ছেড়ে। কুকুরের গর্জনের উপর দিয়ে শুনতে পেল কর্কশ কণ্ঠের জবাবটা, শিয়াল টিয়াল হবে, তাড়িয়ে দিয়ে আসুক। এক ঝটকায় পিঠ থেকে হ্যাভারস্যাক নামিয়ে চেইন টেনে ব্যাগ খুলল রানা। ত্রস্ত হাতে বের করে আনলো প্লাস্টিকের ছোট কৌটাটা। তারপর হ্যাভারস্যাক পিঠে ঝুলিয়ে কৌটার মুখ খুলে গুঁড়ো মরিচ ছিটাতে ছিটাতে ঝেড়ে দৌড় দিল জঙ্গলের মাঝখান দিয়ে। বার কয়েক হোঁচট খেল হ্যাভারস্যাকটা পিঠের উপর লাফাতে শুরু করায়। বোধহয় ঢিল হয়ে গেছে স্টাফ। ইংলিশ উইন্টার থার্মোফ্লাক্সের ভেতরে ঝাঁকি খেয়ে ডুকডুক আওয়াজ তুলল পানীয়। হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল কুকুরের হুঙ্কার। ছেড়ে দেওয়া হয়েছে ওগুলোকে। গা শিউরানো গর্জন শুনে মনে হলো ডোবারম্যান। শিকার ও শিকারীদের দূরত্ব কমছে দ্রুত। স্ব উৎসাহে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল হিংস্র জন্তুগুলো। প্রাণটা হাতে নিয়ে উড়ে চলল রানা। তারপরও ধাওয়ারত ডোরম্যানদের সঙ্গে দূরত্ব কমল না ওর। কাছে এলো ঘেউ ঘেউ হুঙ্কার। 2 মিনিট বড়জোর, তারপরে শিকারের সন্ধান পেয়ে যাবে খুনির ডোবারম্যানগুলো। নাগালে পেলেই ঝাঁপিয়ে পড়ে রানার কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে কোনো একটা। বাকিগুলো টুকরো টুকরো করবে ওকে। কয়েক সেকেন্ড পর আরও বেড়ে গেল গর্জন। এক জায়গায় ঘুরে ঘুরে গলা ফাটাতে লাগলো হিংস্র জন্তুগুলো। খেপে গেছে মরিচের গুঁড়োর ঝাঁঝালো গন্ধে দিগ্ভ্রান্ত হয়ে 5 মিনিট একটানা প্রাণপণ দৌড়ে অনেকখানি সরে গেল রানা। তারপর কুকুরের চিৎকার শুনতে না পেয়ে হাঁটতে শুরু করলো বিড়ালের মতো নিঃশব্দে। তবে ওর চেয়ে নিঃশব্দ বিড়ালও আছে। 5 ফুট দূরে গাছের আড়াল থেকে লোকটাকে বের হতে দেখলো রানা। রাইফেল তুলছে কাঁধে। ওকে দেখেছে আগেই। কাছে আসায় পোশাক দেখে নিশ্চিত হয়ে গেছে এ লোক তাদের দলের কেউ নয়। রানা 6 ফুট দূরে থাকতে গর্জে উঠল, হ্যান্ডস আপ! লাফ দিল রানা সামনে। বাম হাতে রাইফেলের নলটা ধাক্কা মেরে সরিয়ে দিল। ডান হাতে কোমরের খাপ থেকে এক ঝটকায় বের করে আনলো কমান্ডো নাইফটা। কি ঘটতে যাচ্ছে বুঝতে পেরে সরে যেতে চাইল লোকটা, সেই সঙ্গে চেষ্টা করছে রাইফেল তাক করতে। আরও এক পা সামনে এগিয়ে বাম হাত বাড়িয়ে
খাকি ফেটিক পরা প্রহরীর দাড়ি খামচে ধরল রানা। সজোরে নিচের দিকে টান দিয়েই ছোড়ার কোপ বসালো ঘাড়ে। পর মুহূর্তে পোজ দিল সামনে পিছনে। ফস শব্দ করে ফাঁক হলো লোকটার ঘাড়ের মাংস। কচকচ করে হাড় কেটে কণ্ঠনালী ছিঁড়ে দিয়ে বেরিয়ে এলো ছোড়া। ছিন্ন মস্তকটা মাটিতে পড়ে গড়িয়ে গিয়ে স্থির হলো 2 ফুট দূরে। ঘর আওয়াজ বের হলো লোকটার কাটা গলার ভেতর থেকে। রাইফেল ছেড়ে দিয়েছিল আগেই। এবার নিঃশব্দে কাত হয়ে পড়ে গেল লোকটা মাটিতে। তরপাতে শুরু করলো জবাই করা গরুর মতো। 1 মিনিট পার হবার আগেই নিথর হয়ে গেল দেহটা। একটা ঝোপের ভিতর ঢুকে অপেক্ষা করলো রানা। আরও প্রহরী থাকতে পারে। 15 মিনিট পেরিয়ে গেল। জঙ্গলের স্বাভাবিক শব্দ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। এগিয়ে এলো না কেউ। মৃত লোকটার খোঁজ পড়েনি এখনো। গ্রামের সীমানায় টহল দেবার জন্য বেশ কয়েকজন লোক রেখেছে নিশ্চয় জঙ্গিরা। তাদের কেউ চলে আসবার আগেই দেহটার ব্যবস্থা করা দরকার। মোটা একটা গাছের গুড়ির সঙ্গে ঠেস দিয়ে লাশটা বসিয়ে রেখে চারপাশে সাবধানে ঘুরে দেখে এলো রানা। তারপর লাশটা টেনে নিয়ে 12 ফুট দূরে একটা ঝোপের মধ্যে ফেললো। মুন্ডুটাও স্থান পেল খণ্ডিত দেহের পায়ের কাছে। 8 ইঞ্চি ব্লেডের ছোড়াটা মুছে নিয়ে রেখে দিল খাপে। এবার দ্রুত পায়ে এগিয়ে চলল রানা। গ্রাম ও তার পাশের মাঠ পিছনে ফেলে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। রাতের অন্ধকারে জঙ্গলের মাঝখানে চুপচাপ পড়ে আছে জঙ্গিদের ট্রেনিং গ্রাউন্ড। ফিজিক্যাল ট্রেনিংয়ের বিভিন্ন গ্যাজেটগুলো বাংলাদেশ আর্মির ট্রেনিং গ্রাউন্ডের অনুসরণে তৈরি। ছোটোখাটো একটা শুটিং রেঞ্জও চোখে পড়ল রানার। সবই থুররেঙ্গের ধারে কাছে। গ্রামটা অনেকখানি পিছনে ফেলে এসে নিশ্চিন্ত হলো রানা। গভীর জঙ্গলে প্রহরী রাখার কথা নয় জঙ্গিদের। এখান থেকে বড়জোর 2-2.5 মাইল দূরে রয়েছে বার্মিজ জমিদারের সেই কুঠি। সামনের জঙ্গল আবার আগের মতোই ঘন। জনবসতির চিহ্নও চোখে পড়ল না আর। বিশ্রাম নিতে থামল রানা। পিঠ ও কাঁধের বোঝা নামিয়ে বসল সেগুন গাছের গোড়ায়। ফ্যাকাশে হতে শুরু করেছে পূব আকাশের কালো রং। সূর্য উঠতে দেরি আছে। তবে একটু পরেই ধূসর হয়ে যাবে ওদিকটা। থমথমে অরণ্যে কানে এলো ছোটোখাটো প্রাণীদের চলাফেরার মৃদু শব্দ। দূরে আউ আওয়াজ করে নেকড়ের মতো ডাক ছাড়ল গোটা 2 রামকুত্তা। উঠে পড়ল রানা। দুটো টিলা টপকানোর পর দুদিকের অজস্র কাটা ঝোপ ও লতা গুল্মে ভরা ঘন জঙ্গলের কারণে গোলমতো আর একটা উঁচু টিলায় উঠতে বাধ্য হলো রানা। আকাশ ধূসর হয়ে গেছে, কিন্তু চারপাশের গাছপালার জন্য উপর থেকে নিচের উপত্যকা চোখে পড়ল না ওর। কাছেই কোথাও থাকার কথা বার্মিজ জমিদারের সেই শিকার কুঠি। তত্তর করে উঠে গেল রানা উঁচু একটা গর্জন গাছের মগডালে। ওখান থেকে চারপাশ দেখা গেল ছবির মতো পরিষ্কার। টিলার ঢালের যেখানে শেষ, সেখান থেকে 500 মিটার দূরে আয়তকার উপত্যকার মাঝখানে টলটলে পানির গোলাকার দিঘিটা, যেন রূপালি এক চকচকে আয়না। জমিদার বলে কথা, দিঘির ব্যাস 600-700 মিটারের কম হবে না। ওপারে সবুজ ঘাসে ছাওয়া লনের পেছনে দোতলা কুঠিটা দেখে মনে হলো রূপকথার কোনো নিঃসঙ্গ রাজকন্যার অভিশপ্ত বন্দিশালা। পূবের ঢেউ খেলানো ধোয়াটে পাহাড়গুলোর ওপার থেকে বিরাট সোনালি গোলকের মতো মুখ তুলছে সূর্য। তার উপর তারপরও চারপাশের সবকিছু হালকা কুয়াশার আলতো পরশ। সবকিছুতে কুয়াশার আলতো পরশ। চারদিক আরও ভালোভাবে রেকি করতে গাছের উপর আরও কিছুক্ষণ থাকবে বলে ঠিক করলো রানা। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে পূবের কুয়াশা মোড়া নীলচে পাহাড় ডিঙিয়ে সবুজ উপত্যকায় চলে এলো প্রথম সকালের নরম রোদ। ঝলমল করে উঠল দিঘির পানি। সযত্নে সাজানো গোছানো সব, কিন্তু মানুষজনের দেখা নেই। মনে হচ্ছে যেন থিয়েটারের রোমাঞ্চ জাগা নিয়ে শূন্য মঞ্চ। পকেট থেকে খুদে বেনকিউলার বের করে কুঠির আশপাশে চোখ বোলালো রানা। এই টিলা থেকে নেমে উপত্যকায় যেতে হবে ওকে। তারপর উঁচু ঘাসবনের মাঝ দিয়ে পৌঁছতে হবে দিঘির পাড়ে, নইলে রাইফেলের রেঞ্জের মধ্যে আসবে না ওই কুঠি। টিলার নিচে ঢালের যেখানে শেষ, সেখানেই থেমে গেছে চাপালিশ, বয়রা, সেগুন, শাল ও গামারি গাছের সারি। ওখান থেকে হাঁটু সমান ঘাসের আরও 500 মিটার উন্মুক্ত বিস্তৃতি পেরিয়ে তারপর ওই বিশাল জলাশয়ের তীর। ছাড়া ছাড়া ভাবে জন্মানো গাব, সাতিম, নারকেল ও চাপালিশ গাছগুলোর ওপাশে। ওপারের কুঠিটা সেখান থেকে অন্তত 750 মিটার দূরে।
কুঠির কাছাকাছি দিঘির উপর উচ্চতার 3টি ডাইভিং বোর্ড দেখা যাচ্ছে। ওদিকটায় সামান্য কিছু ঝোপঝাড় ও বড় কয়েকটা গাছ আছে বটে, কিন্তু ওগুলোর কাছে যাওয়া যাবে না, তাতে ঝুঁকি নিতে হবে অনেক বেশি। কুঠির কেউ ওকে দেখে ফেললে আড়াল থেকে গুলি করে ফেলে দিতে পারবে সহজেই। কুঠি বাড়ির জানালাগুলোর কোনোটাতেই সরানো হয়নি পর্দা, চিমনি দিয়ে ধোঁয়া উঠছে না, তার মানে নাস্তার আয়োজন করছে না কেউ। লোকচক্ষুর অন্তরালে কি নামাজ পড়ে ওরা? ফজরের নামাজের জন্য ওঠেনি নাকি? নাকি নামাজ পড়ে আবার ঘুমিয়েছে? কখন উঠবে ঘুম থেকে? কি করবে উঠে? দিঘিতে জল কেলি করত বার্মিজ জমিদার, সেজন্যই সেজন্যই তীরে ওই শৌখিন ডাইভিং বোর্ড তৈরি করেছিল। হাজি আব্দুল হান্নান আর মুফতি আলাওয়াল হানিফিও কি দিঘিতেই নামবে গোসল করলে কখন? রোদের তেজে ভ্যাবসা গরম বাড়ছে। বেনকিউলারটা পকেটে রেখে দিয়ে সারাদিন অপেক্ষার মানসিক প্রস্তুতি নিল রানা। দিন শেষেও যদি দিঘির তীরে লোকগুলো না আসে, তাহলে ঝুঁকি নিয়ে কুঠির কাছে যেতে হবে ওকে। কিছুক্ষণ পর কুঠির বাম দিকের কোনায় ছোট একটা জানালা খুলে যেতে দেখে গর্জন গাছ থেকে নেমে পড়ল রানা। দ্রুত পায়ে নিঃশব্দে নামতে শুরু করলো টিলার ঢাল বেয়ে। তবুও ওর অস্তিত্ব অজানা থাকলো না জঙ্গলের প্রাণীদের কাছে। টি টি করে ডাক ছেড়ে প্রতিবেশীদের সতর্ক করে দিল কয়েকটা হাট্টিটি পাখি। সঙ্গে সঙ্গে কিচিরমিচির করে সাড়া দিল গাছে গাছে বানরের দল। টিলার ধারে সে ঝোপ থেকে খুর দাপিয়ে ঘন জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল একটা মস্ত শিংওয়ালা গয়াল হরিণ। লাল ঝুঁটিওয়ালা একটা কাঠ ঠোকরা পাখনায় উজ্জ্বল হলদে সবুজের ছিট নিয়ে লুকিয়ে পড়ল অচেনা গাছের খোরলে। ছোটাছুটি করে গাব গাছের নিবিড় পাতায় তৈরি বর্মের আড়ালে নিরাপদ আশ্রয় খুঁজল লম্বা লেজওয়ালা দুটো কালো রঙের দৈত্য কাঠবিড়ালি। বন্যপ্রাণীদের সতর্কতার সূচক আওয়াজে কারো মনোযোগ আকৃষ্ট হয় কিনা ভেবে শঙ্কা বোধ করল রানা। বিনকিউলার চোখে কেউ যদি আঙিনা থেকে এদিকে তাকায়, তাহলে ঘাসের বন পাড়ি দিয়ে গোপনে দিঘির তীরে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে ওর পক্ষে। টিলার গোড়ায় পৌঁছে ঢালের শেষে একটা সিলকরই গাছের আড়াল থেকে উকি দিল রানা। কালো ধোয়ার সরু রেখা বের হতে দেখল কুঠির বাম পাশের চিমনি থেকে নাস্তা তৈরি হচ্ছে হেসেলে। ডিম ভাজা, মাংস, মচমচে বাটার টোস্ট আর কফির স্বাদ মনে পড়ে গেল ওর। টের পেল খিদে জ্বলছে পেট। গাছের গুড়ির আড়ালে বসে হ্যাবারস্যাক থেকে রাঙার মার তৈরি চমৎকার স্বাদের হান্টার বিফ পোড়া স্যান্ডউইচ বের করে কামড় বসালো। মাঝে মাঝে ঠোঁটে ফ্লাস্ক ঠেকিয়ে চুমুক দিল আধা আধি ব্যান্ডি মেশানো কড়া কালো কফিতে। গলা জ্বালিয়ে নেমে গেল গরম তরল। উষ্ণ হয়ে উঠল পেটের ভেতরটা। চাঙা হতে সময় নিল না ক্লান্ত শরীর। স্যান্ডউইচ শেষ করে ঘড়ি দেখল, 6:15। দিঘির দিকে তাকিয়ে গাছগুলোর মাছ থেকে আড়াল হিসেবে ওর পছন্দ হলো মোটা একটা চাপালিশ গাছ। ওটার পিছনে দাঁড়িয়ে দিঘি ও বাড়ির যে অংশটা ওর দেখতে পাওয়া দরকার, চোখ বোলানো যাবে সেখানে। 8 মিনিট পর ক্রল করে এগোলো। 1.5 ফুট উঁচু ঘাসের ভিতর দিয়ে এক ঝলক উচ্ছল হাওয়া ঘাসবন দুলিয়ে দিয়ে চলে গেল দিঘির দিকে। ভালোই তো। ঘাসের বনে ওর নড়াচড়া কারো চোখে পড়বে না মাঝে মাঝে এরকম হাওয়া বইলে। বাম দিকে কিছুটা দূরে টিলার গোড়ায় ঘাসবনের প্রান্তে মট করে ভাঙল গাছের সরু একটা শুকনো ডাল। জায়গায় জমে গেল রানা। তারপর আর কোনো শব্দ নেই। লুকিয়ে থাকা শিকারি চিতার মতো কান পেতে আছেও, পাথরের মূর্তি হয়ে অপেক্ষা করছে। গড়িয়ে গেল পুরো 5টা মিনিট। বনো জন্তু বা পাখি গাছের ডাল ভাঙে না। মরা শুকনো ডাল মানেই তাদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি। ভেঙে যেতে পারে এমন কোনো ডালে কখনো বসেই না কোনো পাখি। পালানোর জন্য নিতান্ত বাধ্য না হলে শব্দ করে না এমনকি গয়াল হরিণের মতো বড় প্রাণীও। তাহলে কি মাওলানা আব্দুল হান্নান ও আলাওয়াল হানিফি নিজেদের
পোহরায় সশস্ত্র জঙ্গি রেখেছে। কোমর থেকে ওয়ালথারটা নিয়ে প্যান্টের পকেট থেকে সাইলেন্সার বের করলো রানা। পিস্তলের নলে পেঁচিয়ে আটকে নিল সাইলেন্সার। সেফটি অফ করে অপেক্ষায় থাকলো। একটু পর একটা কম বয়সী মাদি হরিণ বেরিয়ে এলো টিলার গোড়ার জঙ্গল থেকে। দুলকি চালে রওনা হয়ে গেল উপত্যকার বা দিক লক্ষ্য করে। বার কয়েক পিছনে তাকালো ওটা, তবে সেই সঙ্গে ঘাস ছিঁড়ে মুখেও পুরল। উপত্যকা পেরিয়ে চলে গেল হরিণটা বা দিকের জঙ্গলের ভিতর। কোনো ভয় বা তাড়াহুড়োর চিহ্ন নেই ওটার আচরণে। শুকনো ডাল বোধহয় ওই হরিণের খুরের চাপেই ভেঙেছিল। বড় করে শ্বাস ফেলে চাপা উত্তেজনা দূর করতে চাইল রানা। রওনা হয়ে যাওয়া দরকার। সেফটি অন করে কোমরের ডান দিকে বেল্টের নিচে গুজে রেখে দিল সাইলেন্সার লাগানো পিস্তল। উঁচু ঘাসের ভেতর দিয়ে 500 গজ স্ক্রল করে যাওয়া সময় সাপেক্ষ, কষ্টকর কাজ। হাঁটু, হাত আর কোনোয়ের 12টা বেজে গেল রানার। ছোট ছোট কি পোকা যেন ঢুকে গেল নাকে। হিমশিম খেতে হলো হাসি সামলাতে। হাত ঠিক জায়গায় পড়েছে কিনা সেদিকে লক্ষ্য রেখে ধীর গতিতে এগিয়ে চলল ও। ঝিরি ঝিরি হাওয়ায় দুলছে ঘাসের মাথা। দুলন্ত সবুজ সাগরে ওর নড়াচড়া চোখে পড়বার কথা নয় কুটির কারো। একবার মাথা একটু উঁচু করে কুটি বাড়ির দিকটা দেখে নিল রানা। বামে ঘাড় ফেরাতেই আবছাভাবে ওর চোখে পড়ল জন্তুটা। ঘাসের ভিতর দিয়ে গোপনে এগিয়ে চলেছে ওটা। কোনো ভোঁদর দিঘিতে নেমে মাছ ধরবে বোধ হয়। নাকি ওটা অন্য কোনো জন্তু? আরে, ও যে চাপালিশ গাছটা বেছে নিয়েছে, মনে হচ্ছে সেটার দিকেই যাচ্ছে জন্তুটা। ওটারও কি আড়াল দরকার? আবার রওনা হয়ে গেল রানা। এবার খুব সাবধানে, মাঝে মাঝে থেমে মুখ থেকে ঘাম ধুলো মুছল। চাপালিশ গাছটার আড়ালে পৌঁছতে পারলে বিশ্রাম নেওয়া যাবে। দিঘির 20 ফুটের মধ্যে পৌঁছে নির্দিষ্ট গাছটা 15 ফুট দূরে থাকতেই ষষ্ঠ ইন্দ্রিয়ের তাগিদে ঘাসের আড়ালে থামল রানা। কান পাতল মাটিতে। কোনো শব্দ নেই আশপাশে। তারপর ওর বাম কানের কাছে ফিসফিস করে হুমকি দিল একটা কণ্ঠস্বর। খবরদার, আধ ইঞ্চি নড়লেই খুন হয়ে যাবে। 4। খবরদার? বুকের খাঁচায় বিরাট একটা লাফ দিল রানার হৃৎপিণ্ড। ওকে হুমকি দিচ্ছে ভোঁদরটা, তাও আবার ইংরেজিতে। তবে কণ্ঠস্বরটা কোনো মেয়ে ভোঁদরের। বলবার ভঙ্গিতে স্পষ্ট বোঝা গেল মিথ্যে হুমকি দিচ্ছে না। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো ও বাম দিকে। ওর মাথা থেকে 15 ইঞ্চি দূরে একটা তীরের তীক্ষ্ণ ধাতব ফলা। তীরটা ছুটে এসে খুলি ফুটো করে মগজে গেঁথে যাবার অপেক্ষায় আছে। ঘাসের ফাঁক দিয়ে দেখা গেল ধনুকটা। ট্রিগার মেকানিজম ছাড়া একটা ক্রুস বো। দেশি মাল মনে হয়। শিলা টেনে আটকে রাখা হয়েছে তীর। তীরের লেজের কাছে ধরে থাকা বাদামি আঙুল দুটোর ডগা ধবধবে সাদা দেখাচ্ছে। ওই আঙুল দুটো তীরের লেজ ছেড়ে দিলেই ও শেষ। হাওয়ায় ঘাস এবার দুলে ওঠায় এবার মেয়েটাকে দেখতে পেল রানা। মেয়ে নাকি রাক্ষসী? গভীর কালো চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। পুরুষটু নিচের ঠোঁটে চেপে বসেছে উপরের পাতলা ঠোঁট। বাদামি মুখে বিন্দু বিন্দু ঘাম। ঘাসের কারণে আর কিছু দেখতে পেল না। পর্যদস্ত রানা। কে মেয়েটা? কুঠির প্রহরীদের কেউ? হান্নান বা হানেফির অতি বিশ্বস্ত চরমপন্থী কোনো নারী জঙ্গি? ধীরে ধীরে ডান হাতটা কোমরের কাছে সরাতে শুরু করলো নানা। ওয়ালথারটা বের করতে পারলে জিজ্ঞেস করলো নরম সুরে, কে তুমি? তীর দুলিয়ে ভয় দেখানো হলো ওকে। ডান হাত নাড়িও না, নইলে কাঁধে তীর মারব। পাহারাদার নাকি তুমি? স্বস্তি বোধ করলো রানা। শত্রুপক্ষের কেউ বলে তো মনে হচ্ছে না একে। আমি পাহারাদার নই। তুমি কি পাহারাদার? পাহারাদার নেই? বোকার মতো কথা বলো না। এখানে কি করছো? মেয়েটার কণ্ঠ থেকে উত্তেজনার পরিমাণ কমেছে, তবে কথার সুর মোটেই নরম হয়নি। সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, জবাব দিচ্ছ না যে? মেয়েটাকে সামলানোর প্রয়োজনীয়তা অন্তরের গভীর থেকে অনুভব করলো রানা। ওই নীলচে কালো তীরের তীক্ষ্ণ ফলাটা মান্যতার অনুভূতি সৃষ্টি করছে ওর মনে। নিচু স্বরে বলল ও, আগে তোমার 3 ধনুক সরাও রবিনা হুড, তারপর বলছি আমি কে। কথা দিচ্ছেন? দিচ্ছ? পিস্তলের দিকে হাত বাড়াবে না?
দিচ্ছি, এবার এসো, আগে গাছের আড়ালে যাই। মেয়েটার জন্য অপেক্ষা না করে কোরল শুরু করলো রানা, চাপালিশ গাছটা লক্ষ্য করে। নিজের কাজ করে যেতে হবে ওকে, মেয়েটাকে প্রশ্রয় দিলে মুশকিল হয়ে যাবে। কে এ? সন্দেহ নেই, উটকো ঝামেলা। গোলাগুলি শুরু হবার আগেই যেভাবে হোক একে ভাগাতে হবে এখান থেকে। নিজের কাজ সারাই যেখানে মুশকিল, সেখানে দেখা দিয়েছে গোদের উপর বিস্ফোরা। চাপালিশের গায়ের কাছে গিয়ে উঠে দাঁড়ালো রানা, শরীর গুড়ির পাশ দিয়ে উকি দিয়ে দেখলো কুঠিটা। কয়েকটা জানালা থেকে সরে গেছে পর্দা। আঙিনার সবুজ ঘাসে দুপাশে দুটো চেয়ার পাতা, নাস্তার টেবিলটাতে খাবার ভরা প্লেট এনে রাখছে উদ্ভিন্ন যৌবনা দুই স্বল্পবাসনা বার্মেজ যুবতী। পরিষ্কার দেখা যাচ্ছে তাদের দেহের খাজভাজ। লোকচক্ষুর অন্তরালে বেশ মৌজে আছে দেখছি মাওলানা আর মুফতি। কে জানে, উচ্ছৃঙ্খল আরব শেখের অন্ধ অনুসরণ করছে হয়তো। মদটদ খায় নাকি? রাইফেল হ্যাভারস্যাক নামিয়ে রেখে গাছের গুড়িতে পিঠ ঠেকিয়ে বসল রানা। ঘাস বনের শেষে চাপালিশের গোড়ার কাছে এসে উঠে দাঁড়ালো তীরন্দাজ মেয়েটা। দূরত্ব বজায় রাখছে রানার কাছ থেকে। তীরটা এখনো ধনুকে জোড়া আছে, তবে ধনুকের ছিলা টান টান হয়ে নেই। পরস্পরের দিকে গরম চোখে তাকালো দুজন। জলপাই রঙা কোসকানো ধুলো কাদামাখা প্যান্ট শার্ট পরে আছে মেয়েটা। মনে হচ্ছে সুন্দরী কোনো বেপরোয়া দস্যু রানী। কুচকুচে কালো ঘন চুল বাচ্চা মেয়েদের মতো দুটো বেনি করে রেখেছে। পান পাতার মতো মুখটা নিখুঁত, খাড়া নাক, পাতলা ঠোঁট, চোখে তীব্র সন্দেহের দৃষ্টি। ডান কোনোই ছিলে রক্ত ঝরছে ফোটায় ফোটায়, বা কাঁধের পিছন থেকে উকি মারছে তীরভরা তুনো। দেশি ক্রুজবো ছাড়া অস্ত্র বলতে একটা ছোরা আছে শুধু মেয়েটার কাছে, কোমরের চওড়া চামড়ার বেল্টে ঝুলিয়ে রেখেছে। ডান কোমরের কাছে কাপড়ের থলে, ওটাতে বোধহয় খাবার। বুনো জংলা পরিবেশে তরুণীকে বেমানান লাগলো না, যেন এখানে এই অরণ্য প্রকৃতির মাঝে বিচরণ করে সে অভ্যস্ত। বন্য রূপসী, মনে মনে বলল রানা। মৃদু হাসল মেয়েটার দিকে চেয়ে, নরম কণ্ঠে আশ্বাসের সুরে বলল, খুশি হলাম রবিনহুডের নারী সংস্করণের সঙ্গে পরিচিত হয়ে। আমি মাসুদ রানা। ভালো ইংরেজি বলছো, কোন দেশি? বাংলাদেশি। তুমি? অবাক দৃষ্টিতে রানাকে দেখলো মেয়েটি। আরে আমিও তো। হ্যাভারস্যাক খুলে ফ্লাস্ক বের করে বাড়িয়ে দিল রানা, পরিষ্কার বাংলায় বলল, বসো। চলবে একটু গরম পানি, ব্র্যান্ডি আর কফি মেশানো। স্যান্ডউইচও আছে আমার কাছে, দেব? মাথা নাড়ল মেয়েটি। আর একটু এগিয়ে রানার কাছ থেকে এক গজ দূরে হাঁটু ভাঁজ করে আইসি ভঙ্গিতে বসলো। হাত বাড়িয়ে ফ্লাস্ক নিয়ে কর্ক খুলে এক চুমুকে খালি করে ফেলল প্রায় অর্ধেক তরল। ফ্লাস্কটা ফিরিয়ে দিয়ে মন্তব্যের সুরে বলল, এর চেয়ে দোচোয়ানির তেজ অনেক বেশি, স্বাদও ঢের ভালো, তবুও ধন্যবাদ। কুরুশবো থেকে তীর খুলে তুনে রেখে দিয়ে তাকালো সে বিস্মিত রানার চোখে। তারপর জিজ্ঞেস করলো, চোরা শিকারি? বাপরে, এ দেখি মদ বিশেষজ্ঞ। মনে মনে বলল রানা, জবাব দিল না তরুণীর প্রশ্নের। পাল্টা জানতে চাইল, তুমিও কি তাই, চোরা শিকারি? মাথা নাড়তেই মোটা মোটা বেনি দুলল তরুণী। না, চোরা শিকারি নই আমি। আমার নাম বলেছি তোমাকে, বলল রানা। তোমার নামটা তুমি বলনি। আনিকা আশরাফ। চমকটা সামলাতে কষ্ট হলো রানার। আনিকা আশরাফ? মেজর জেনারেল আলী আশরাফ সাহেবের মেয়ে? আস্তে আস্তে উপলব্ধিটা এলো ওর। বাবা মার খুনের বদলা নিতে এই ভিনদেশের দুর্গম জঙ্গলে চলে এসেছে মেয়েটা তীর ধনুক নিয়ে। একা এসেছে? তাই তো মনে হচ্ছে। একা এসেছে ওইখানে? ও। সন্দেহের চোখে রানাকে একবার দেখে নিল আনিকা। সুদর্শন যুবকের কোনো বদমতলব আছে কিনা বুঝতে চাইছে। তোমাদের এস্টেট থেকে অনেক দূরে চলে এসেছো তুমি। গম্ভীর হয়ে গেল রানা। হয়তো ভাবছো তীরধনুক দিয়ে খুনিগুলোকে খতম করে দিতে পারবে। চীনের একটা প্রবাদ বলি শোনো, প্রতিশোধ নিতে চাইলে আগে দুটো কবর খুঁড়ে নিও, একটা নিজের জন্যে। চোখে প্রশ্ন আর বিস্ময় নিয়ে রানাকে দেখলো আনিকা আশরাফ। তোমাকে তো চোরা শিকারি বলে মনে হচ্ছে না। আসলে কে তুমি? এখানে কি করছো? আমি কোত্থেকে এসেছি তা জানলে কি করে? দ্রুত চিন্তা করে দেখলো রানা, এই বিদঘুটে সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে মেয়েটার সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় খোলা নেই ওর। দীর্ঘশ্বাস চেপে নরম সুরে বলল,
আমার নাম তো বলেছি তোমাকে। ঢাকা থেকে পাঠানো হয়েছে আমাকে টেকনাফের ওই খুনগুলোর জন্য দায়ী নরপিশাচদের খতম করতে। আমাকে পাঠিয়েছেন মেজর জেনারেল রাহাত চাচা। মাথা ঝাঁকালো রানা। তোমাকে বিপদমুক্ত করাও আমার একটা দায়িত্ব। মেজর জেনারেলের ধারণা ওই কুঠিবাড়িতে যারা আছে ওরা তোমার উপর চাপ সৃষ্টির চেষ্টা করবে, আর জমিটা পেয়ে গেলে মেতে উঠবে দেশের সর্বনাশ করার কাজে। তাই যেমন করে হোক ঠেকাতে হবে ওদের। আপনি রাহাত চাচার কাছ থেকে। আবার আপনি কেন? তুমি তো বেশ ছিল। রাহাত খানের নাম শুনে মেয়েটির চোখে রানার প্রতি সমীহের ভাব ফুটল। পা থেকে মাথা পর্যন্ত দেখল ও রানাকে। কিন্তু ও জানে ও যে ভয়ঙ্কর সমস্যায় পড়েছে, তার কোনো সমাধান হবে না এই যুবকের দ্বারা। কারো সাহায্য কোনো কাজে আসবে না এখন। নিজের অবস্থা চিন্তা করে চেহারায় তিক্ততার ছাপ পড়ল তরুণীর। নিচু স্বরে বলল, ওই সন্ধ্যায় আব্বু আম্মু আর কালাম কাকুর লাশ যখন পড়ে আছে মেঝেতে, ওরা ফোনে হুমকি দিল আমাকে। তারপর থেকে প্রতিদিন টাইপ করা চিঠি পাচ্ছি আমি, স্বাক্ষর ছাড়া। এস্টেট বিক্রি করে সরে পড়ো, নইলে খুন হয়ে যাবে তোমার বাবা মার মতো। আমার কুকুরটাকে গুলি করে মেরে রেখে গেছে একদিন। পোষা খরগোশ দুটোকে মেরেছে ঘাড় মুচড়ে। খুনের পরদিন সকালে আব্বু আম্মু আর কাকুকে কবর দিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। ওরা আমাকে খুব বেশি হলে জেলখানার নিরাপত্তা দিতে চাইল। অনেক অনুরোধের পর পুলিশ সুপার আরমান আজিজ সাহেবের কাছ থেকে জানতে পেরেছি খুনি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান মায়ানমারের এদিকটায় আড্ডা গেড়েছে। তারপর এখানে ওখানে খোঁজ নিয়ে বের করেছি লোকটার আস্তানা। নানা জিজ্ঞেস করলো, তুমি এখানে পৌঁছলে কি করে? গত পরশু রাত 10:30টায় নাভ সাথে পার হয়ে একটা গ্রামে পৌঁছাই। ওখানেই গ্রামের সর্দারের কাছে শুনি কোন পথে এই জমিদার কুঠিতে আসতে হবে। তারপর সারা রাত হেঁটে এখানে এসে পৌঁছেছি গতকাল ভোরের আগে। তখন থেকে নজর রাখছি। আমাদের আগে দেখা না হওয়াটা দুঃখজনক, নইলে এখানে আসতে পারার আগেই ভাগিয়ে দিতে পারতাম তোমাকে, ভাবল রানা। মুখে বলল, এখন কি করবে ভাবছ? আব্দুল হান্নান আর আলা আলাওয়াল হানিফিকে খুন করে না পেরিয়ে আবার ফিরে যাব দেশে। তরুণের বলবার ভঙ্গি এমনই যে রানার মনে হলো হাঁটতে হাঁটতে পথের ধার থেকে দুটো বনফুল ছিঁড়ে নেবার কথা বলছে মেয়েটা। দেখি শান্ত পানির উপর দিয়ে ভেসে এলো পুরুষ মানুষের অস্পষ্ট কণ্ঠস্বর। ঘুড়ির পাশ থেকে উকি দিল রানা। 3জন লোক বেরিয়ে এসেছে বাড়ি থেকে। কথা বলতে বলতে নাস্তার টেবিলে এসে বসলো একজন। পাঞ্জাবি পরিহিত, দুজনের কাঁধে AK-47, এক হাতে 3টে করে বোম্বে টোস্ট, অপর হাতে কফির কাপ। গোগাসে গিলছে আর হাসছে লোকগুলো। স্বল্প বসনা বার্মিজ যুবতীদের একজনের নিতম্বে চাপড় মারল চেয়ারে বসা সুইমিং কস্টিউম পরা লোকটা। এর কাছে কোনো অস্ত্র নেই। টেবিলের ওপাশের চেয়ারটা এখনও খালি। বিনকিউলার বের করে আরও ভালোভাবে দেখল রানা। সশস্ত্র দুজনকে সেফ কিলার মনে হলো ওর। দেহরক্ষী বার্মিজ যুবতীর নিতম্বে চাপ্পড় মেরেছে যে লাল চকচকে হাফ প্যান্ট পরা নিরস্ত্র লম্বা ফসা লোকটা, সেই মুফতি আলাওয়াল হানিফি। তরুণী পিছনে এসে দাঁড়িয়েছে। টের পেয়ে সরে তার হাতে বিনকিউলার দিল রানা। বলল, লম্বা লোকটা মুফতি হানিফি। অন্য দুজন ওর বিশ্বস্ত অনুচর বোধ হয়, হুজুরদের পাহারাদার। আব্দুল হান্নান এখনো আসেনি। বিনকিউলারের ভিতর দিয়ে তাকালো তরুণী। রানা ভাবল, মেয়েটার কি অনুভূতি হচ্ছে বাবা মার হত্যাকারীদের স্বচক্ষে দেখে। বার্মিজ মেয়ে দুটো ঘুরে তাকিয়েছে কুটির দিকে। তাদের একজন মগ ভাষায় কি যেন বলল, বোধহয় স্বাগত জানাচ্ছে কাউকে। আরব শেখদের নকলে সাটা চিবুকে সামান্য সাদা দাড়ি, মোটাসোটা তেলতেলে স্বাস্থ্যবান সুইমিং কস্টিউম পরা এক লোক দরজা দিয়ে আঙিনার রোদে বেরিয়ে এলো হেলে দুলে। লোকটার গলা খাটো বলে দেখতে অনেকটা কোলা ব্যাঙের মতো লাগে। পত্রিকায় ভিন্ন লেবাসে এই লোকের ছবি মাঝে মাঝে দেখেছে রানা। এই সেই হাজি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান। নাস্তার টেবিলের একপাশে আঙিনায় স্টেশনারি জগিং শুরু করলো লোকটা দ্রুত তালে। থামলো 15 মিনিট পর। ঘেমে একেবারে
তব তর। আনিকার দিকে ফিরে তাকিয়ে রানা দেখল ঠোঁটের দুকোণ বেঁকে নেমে গেছে মেয়েটার, চোখে তীব্র ঘৃণার দৃষ্টি। বাবা মার হত্যাকারীকে নিষ্পলক দেখছে তরুণী। রানা ভাবতে চেষ্টা করলো মেয়েটার ব্যাপারে কি করবে। সমস্যা দিয়ে সমস্যা অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে মেয়েটা, এমনকি ওর পরিকল্পনাতেও বাগড়া দিয়ে বসতে পারে তীরধনুক দিয়ে মানুষ শিকার করতে চেয়ে। এখন আর কোনো ঝুঁকি নেওয়া যায় না। পিস্তলটা বের করে মাথার তালুতে হালকা একটা বাড়ি দিয়ে মেয়েটাকে অজ্ঞান করে ফেললে কেমন হয়? তাহলে ওর হাত মুখ বেঁধে নিজের কাজে মনোযোগ দিতে পারবে। ডান হাতটা নামিয়ে দিল রানা কোমরের পাশে। নিঃশব্দে দ্রুত কয়েক পা পিছিয়ে গেল আনিকা। আশরাফ ঘাসের উপর থেকে তুলে নিল ধনুক। তীর জুড়ে ছিলায় টান দিয়ে রানার দিকে তাক করে বসল। বলল, কোনো চালাকি না, কাছে আসতে চেষ্টা করো না। তোমার মতো কোনো শহরের চিত্রনায়ক আমার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে রাখবে বলে এত কষ্ট করে এখানে আসিনি আমি। চোখের ইশারায় ক্রুজ বো দেখালো। 100 গজ দূর থেকে কখনো টার্গেট মিস করি না আমি। 50 গজ দূর থেকে উড়ন্ত পাখিও শিকার করতে পারি। আমি চাই না তোমার পায়ে আমাকে তীর মারতে হোক, তবে বাধ্য হব তুমি বাড়াবাড়ি করলে। কি করবে ভাবতে গিয়ে সময় নষ্ট করেছে বলে নিজের উপর রাগ হলো রানার। নিচু কণ্ঠে বলল, বোকামি করো না আনিকা, তীরধনুক নামিয়ে রাখো। 4 জন হিংস্র লোকের বিরুদ্ধে তীরধনুক দিয়ে কিছুই করতে পারবে না তুমি। চোখ গরম করে রানাকে দেখলো আনিকা। আশরাফ ডান পা পিছিয়ে তীরন্দাজের মতো করে দাঁড়িয়ে হিস হিস করে বলল, মরগে যাও, আমাকে বাধা দিতে আসবে না, খবরদার। শুয়োরগুলো আমার আব্বু আম্মুকে খুন করেছে, তোমার কাউকে নয়। গতকাল থেকে ওদের উপর চোখ রাখছি আমি, জানি শয়তানগুলো কখন কি করে। আব্দুল হান্নান আর হানিফিকে চাই আমার। ধনুকটা রানার উরুর দিক থেকে না সরিয়ে ভিন্ন সরিয়ে এবার বলল, হয় আমাকে আমার কাজ করতে দেবে তুমি, না হলে বিপদে পড়বে। তুমি যার কাছ থেকেই আসো না কেন, ভেবো না তোমার পায়ে তীর মারতে একটুও বাঁধবে আমার। শপথ করেছি প্রতিশোধ নেব, কাজেই কেউ ঠেকাতে পারবে না আমাকে। সুন্দর মাথাটা ঝাঁকিয়ে বরদাত্রী দেবীর মতো করে রানার দিকে তাকালো সে। বলে ফেলো, কি চাও? মেজাজটা তেতে উঠল রানার। অবাধ্য সুন্দরী তরুণীর আপদ মস্তক দেখল ও। মিষ্টি কথায় কাজ হবে বলে মনে হলো না ওর। একে বোঝানোর চেষ্টা বৃথা। রাগে দুঃখে হিস্টোরিয়ার পর্যায়ে চলে গেছে মেয়েটা। নিজের কাজে বাধা সৃষ্টি হবে বুঝলে ওকে আহত করতে বাধবে না। আত্মরক্ষার উপায় নেই ওর। মেয়েটার অস্ত্র নিঃশব্দ, ইচ্ছে হলেই মেরে দেবে। ওকে ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা সম্ভব নয় রানার পক্ষে। না, এর সঙ্গে সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নেই। পাগলা কুকুর হত্যায় অংশ নিক মেয়েটা, যা করতে পারে করুক, বাকিটা ও করবে ওর সাধ্য মতো। নিচু স্বরে বলল রানা, শোনো আনিকা, আমরা যদি এক দলে থাকি তাহলে সুবিধা পাবো দুজনেই। প্রাণ নিয়ে দেশে ফেরার সম্ভাবনাও তাতে বাড়বে অনেক। এখানে আমি যা করতে এসেছি সেটা আগেও করেছি আমি বহুবার। আমার পেশাই এ ধরনের কাজ করা। তোমার পরিবারের খুব ঘনিষ্ঠ একজন এদের সাহায্য করতে পাঠিয়েছেন আমাকে, তুমি জানো। বিশ্বাস করতে পারো আমাকে, প্রয়োজনীয় অস্ত্রও নিয়ে এসেছি আমি। তোমার তীরধনুকের চেয়ে অন্তত 10 গুণ বেশি দূর থেকে কাজ সারতে পারবে আমার এই রাইফেল। এখান থেকেই আঙিনার ওই লোকগুলোর যে কোনো একজনকে ফেলে দিতে পারি, কিন্তু তাহলে অন্যরা পালিয়ে যেতে পারে। মনে হচ্ছে অপেক্ষা করলে বাড়তি সুবিধা পাবো। সাঁতার কাটতে দিঘির তীরে আসবে বোধহয় ওই কোলা ব্যাঙ আর তার চেলা, তখনই কাজ সারবো আমি। খুক খুক করে কাশলো রানা। তুমি আমাকে সে সময় অনেক সাহায্য করতে পারবে তীর ছুঁড়ে। না। দীর্ঘতার সঙ্গে মাথা নাড়ল আনিকা। আশরাফ, তোমার কথায় সূক্ষ্ম চালাকির গন্ধ পাচ্ছি আমি। তুমিই বরং গুলি ছুঁড়ে আমাকে সাহায্য করো পারলে। তবে ঠিকই বলেছ, সাঁতার কাটতে নামবে পিশাচ দুটো। গতকালকের সকাল গতকালকে সকাল 11টার দিকে দিঘিতে নেমে মেয়েগুলোর সঙ্গে মুখটা লাল হয়ে গেল তরুণীর। তাড়াতাড়ি প্রসঙ্গ পরিবর্তন করলো। আজকেও গতকালকের মতোই গরম পড়েছে।